কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আরাফিন হাবিবার ঘটনায়। হাবিবা আপুর বাবার নাম আজিজুল হাসান। উনি একজন ব্যবসায়ী। ওনাদের বাসা 16 বলাশপুর মধ্যপাড়া, ময়মনসিংহ সদরে। ওনার বাবার একটি দোকান রয়েছে এবং এই দোকান মরাখোলা ঈদগাহ মাঠের পাশে। যারা ওই অঞ্চলে তারা অবশ্যই এই জায়গাগুলো চিনে থাকবেন। তার একদম পাশেই রয়েছে মরাখোলা মহাশ্মশান, আর এই শ্মশানের কাছেই রয়েছে ব্রহ্মপুত্র নদ। একটি বিষয় বলে রাখা ভালো, ওনার বাবার ছোটবেলা থেকেই প্রচুর মাছ ধরার নেশা ছিল। তখন ওনার বাবার বয়স বেশি নাই। ঘটনা যখন ঘটে ওনার বাবার বয়স 20 থেকে 25 বছর হবে। সেই রাতে ছিল অমাবস্যা। আকাশ সম্পূর্ণ অন্ধকার, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না। ওনার বাবা এবং তার আরো 2 জন বন্ধু, মোট 3 জন মিলে যারা যাচ্ছিলেন ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে। তাদের হাতে ছিল শুধু একটি টর্চ লাইট। 3 জন মিলে একটি টর্চ লাইট, আর মাছ ধরার জন্য একটি পাত্র নিয়ে যাচ্ছিলেন। যে মাছগুলো তারা পাবেন একটি পাত্রে তারা রাখবেন। সেই সময়ে রাত আনুমানিক প্রায় 2-2:30 বাজে। তখন তার বাবা ও তার 2 জন বন্ধুরা মিলে যখন এই শ্মশানের ভেতর দিয়ে যাচ্ছিলেন, কারণ এই কারণে শ্মশানের ভেতর দিয়ে তারা যাচ্ছিলেন, এই পথ দিয়ে গেলে সহজেই নদীর কাছে পৌঁছানো যায়। যখন যাচ্ছিলেন তখন ওনার বাবার একজন বন্ধুর পা হঠাৎ করে একটি বাচ্চার কবরের মধ্যে ঢুকে পড়ে। শোনা যায় যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা যদি ছোট বাচ্চা যদি এমন হয় যে 7 বছরের নিচে, তখন নাকি অনেকেই এই বাচ্চাদের দেহ দাহ না করে মাটিতে কবরস্থ করে ফেলে। ঠিক সেই রকমই একটি কবরে ওনার বাবার এক বন্ধুর পা ঢুকে যায়। সে হঠাৎ করে চিৎকার দিয়ে বলে ওঠে তার পা নাকি নিচ থেকে কেউ একজন টেনে ধরেছে। সে পা বের করতে পারছে না। যাই হোক, সবাই মিলে তার বন্ধুর পা টেনে বের করে। সে অনেক ভয় পেয়ে যায়। তার শরীর প্রচন্ড ঘামে ভিজে যাচ্ছিল। এখন যেহেতু সে এরকম একটা ভয় পেয়েছে, আসলেই কি কবরের ভেতর থেকে কেউ পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল কিনা বা টানছিল কিনা, নাকি শুধু ভয় পেয়েছিল, এটি আসলে বলা যাচ্ছিল না তখনও। কিন্তু তিনি এটা সত্য যে প্রচন্ড ভয় পাচ্ছিলেন, এবং এরকম একটা ভয় পাওয়ার কারণে সে ঠিক করে যে এখন সে মাছ ধরতে যাবে আর সে বাড়ি চলে যাবে। সে যখন মনস্থির করে সে বাড়ি চলে যাবে, যেহেতু তার হাতে টর্চ লাইটার ছিল না, তখন আরেকজন বলে যে তুই তাহলে একা একা কিভাবে যাবি, আমিও তোর সাথে যাব, আমিও আর থাকবো না, কারণ এরকম একটা ঘটনা ঘটে গেছে। এখন লোক মাত্র 3 জন, এখন 2 জন চলে যেতে চাচ্ছে। তখন এই হাবিবা আপুর বাবা, উনি তো অনেক সাহসী মানুষ ছিলেন, তো তিনি একটু এই ঘটনায় রেগেও যান যে ধুর, তোদেরকে নিয়ে কাজ হবে না, যা তোরা যেতে চলে চলে যা, আমি থাকবো, আমি যাব না, আমি মাছ ধরবো। তো যাই হোক, তিনি তাদেরকে বিদায় দিয়ে একা একা মাছ ধরতে চলে যান। তিনি শ্মশান পার করে নদীর পাড়ে বসেন ছিপ নিয়ে। যখন তিনি মাছ ধরা কেবল শুরু করেছেন, তখন হঠাৎ তার কানে আসে যে পানিতে অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। তো ওনার বাবা তার হাতের টর্চটা দিয়ে দেখার চেষ্টা করেন যে আসলে শব্দটা কোথা থেকে আসছে বা শব্দটির উৎস কি। যেহেতু পানির মধ্যে হচ্ছে, পানিতেই হয়তোবা আলো ফেললে বোঝা যাবে। তিনি লক্ষ্য করলেন যে যেইখানে তিনি বসেছিলেন তার একটু দূরেই একটি রেলের ব্রিজ রয়েছে, এবং ওই ব্রিজের খুঁটির নিচে অনেক পরিমাণে বড় ছোট মাঝারি মাছ দলা পাকিয়ে ঘোরাফেরা করছে, এবং সেখানেই শব্দগুলো হচ্ছে। তো ওনার বাবা লোভ সামলাতে পারেননি। তিনি যখনই সেখানে যাবেন তখনই এক ধরনের শব্দ উনি পেছন থেকে অনুভব করেন বা শুনতে পান। তিনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে ওই শ্মশানের মধ্যে বেশ কিছু কলা গাছ ছিল। তো মনে হচ্ছে কলা গাছগুলো এমন ভাবে ভেঙে আসছে যে
মনে হচ্ছে যে কিছু হাতি বা মহিষ ওই দূর থেকে কলা গাছগুলো ভেঙে চুরে মারিয়ে সামনের দিকে এগিয়ে আসছে, এবং কলা গাছগুলো দূর থেকে ওরকম, কারণ টর্চ মেরেছিলেন, ওরকম মনে হচ্ছিল। তুলি চিন্তা করেন কি ব্যাপার, কি আসছে গাছপালা ভেঙে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পেছনের গাছগুলো নড়তে নড়তে একদম সামনের দিকের কলা গাছের কাছে যখন এসেছে, তখন একদম সবকিছু স্বাভাবিক হয়ে যায়। মনে হচ্ছে যে ওই জিনিসটি এসে ঠিক সামনের দিকে এসে থেমে গেল। উনি এই দৃশ্য দেখে ঘাবড়ে যান। যদিও উনি সাহসী ছিলেন, কিন্তু তিনি আসলে ভাবেন যে এখন আর বসে থাকা ঠিক হবে না। একের পর এক এরকম অদ্ভুত ঘটনা ঘটছে, ভয়ের ঘটনা ঘটছে। মনে হয় কোনো সাইন কেউ দিচ্ছে যে আজকে মাছ ধরা ঠিক হবে না। তাই উনি চিন্তা করেন যে চলে যাব, এখন আর মাছ ধরবো না। তিনি যখন ফিরছিলেন, ফেরার সময় কিন্তু তার পথটা শ্মশানের মধ্য দিয়ে আসতে হবে, যেহেতু তিনি শ্মশানের মধ্য দিয়ে গিয়েছেন, এজন্য ফেরার পথটা ওইটাই ছিল। তিনি যখন শ্মশানের ভেতর দিয়ে ঢুকেছেন, তখন তিনি যখন পার হয়ে যাচ্ছিলেন, আশেপাশে ছোট ছোট কবর রয়েছে। ওই যে বিভিন্ন মানুষকে কিন্তু দাহ করা হয় না, দাফনও করা হয়। তো দেখেন যে ছোট ছোট দুজন মানুষ, বাচ্চা আকৃতির দুজন মানুষ, অন্ধকারে তাদের চেহারা স্পষ্ট নয়, কারণ অমাবস্যার রাত ছিল, কিন্তু স্বাভাবিক মানুষের মতোই তাদেরকে দেখা যাচ্ছিল, কিন্তু বামন আকৃতির মানুষ। এইরকম দুটো মানুষ একটি কবরের উপর বসে রয়েছে, এবং তাদের হাত দুজনই মাঝে মাঝে কবরের মধ্যে তাদের হাত ঢুকিয়ে দিচ্ছে এবং কিছু একটা বের করে খাচ্ছে। কি খাচ্ছে ওইদিকে আসলে টর্চ মেরে সেটি দেখার আর তার সাহস ছিল না। আমরা যখন সামনের দিকে টর্চ ধরি, তখন টর্চের আলোর ফোকাসটা সামনে পড়ার পরেও কিছুটা আলো কিন্তু চারদিকে ছড়িয়ে যায়। ওই ঠিক ছড়ানো আলোতেই উনি হালকা করে কিছুটা দেখেছিলেন। তার মনে হচ্ছিল কবরের মধ্য থেকে কোনো মানুষের শরীরের কোনো অঙ্গ বের করে খাচ্ছে তারা। এই দৃশ্য দেখে তিনি যতই সাহসী থাকুন না কেন, তার আর মনে সাহস ছিল না। তিনি সমস্ত শক্তি দিয়ে দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর তিনি তার দাদিকে সব ঘটনা খুলে বলেন। দাদি এই ঘটনা শুনে হাবিবাপুর বাবাকে অনেক বকাঝকা করলেও ওই রাত্রেই কুসুম গরম পানি করে এবং পানির মধ্যে নালিতা পাতা দিয়ে তাকে গোসল করান। এরপর থেকে ওনার বাবা আর কখনোই রাতে মাছ ধরেননি। এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ। আরো একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, ধন্যবাদ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমি যে গল্পটি বলবো, এই গল্পটি আপনাদের কাছে কিছুটা উপন্যাস বা গল্পের মতো মনে হবে, কিন্তু কিছু বাস্তবতা আছে যেগুলো সময়ের সাথে নরম হয় না, বরং সময় পেরিয়ে গেলেও ভিতরের কোথাও শক্ত হয়ে বসে থাকে। মিমির জীবনের গল্পটি ঠিক তেমনি। ছোট্ট এক মফস্বল শহরে, যেখানে বিকেলের আলো ধীরে ধীরে ফুরিয়ে গেলে গলির মাথায় ভেসে আসে আজানের সুর। দূরে রেল লাইনের ধাতব শব্দে দিনের শেষের ঘটনা হয়। সেই শহরেই কলেজ পড়ার সময় থেকে শুরু হয় মিমি আর ওর ভালোবাসার মানুষটির গল্প। কোনো সিনেমার মতো ঝকঝক দিয়ে শুরু নয়, বরং খুব সাধারণ, খুব চুপচাপ। পরীক্ষার পর একই বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা, বিকালের রাস্তা ধরে পাশাপাশি হাঁটতে হাঁটতে হঠাৎ আঙ্গুল ছুঁয়ে যাওয়া, রাতের অকারণে ফোন কেটে দিয়ে আবার ফোন করা, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তারা একে অপরের ভিতরে এমনভাবে ঢুকেছিল যে আলাদা করে ভবিষ্যৎ কল্পনা করাও ভবিষ্যৎটা স্পষ্ট দেখা যেত। এমন একটা কাহিনীর মধ্যে যখন কোনো ভৌতিক গল্প ঢুকে যায়, তখন সেই বিষয়টা আসলে কেমন হয় সেটি জানতে পারবেন আজকের গল্পের শেষ পর্যন্ত যদি আপনারা থাকেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই কিন্তু আজকের গল্পটি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আর যারা যারা বর্তমান সময় কিশোরী আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত গল্পটি শোনার।
যাই হোক, মিমি তার যে ভালোবাসার মানুষ তার সঙ্গে প্রতিনিয়ত অ্যাটাচ থাকতে চেয়েছিল, কথা বলতে চেয়েছিল, রাত হলে লুকিয়ে লুকিয়ে দেখা করা, এরকমই ভাবে যাচ্ছিল তাদের দিন। কিন্তু হঠাৎ করে একদিন মিমি মানে রাতের বেলায় তার কি একটা হয়েছে, সে কোনোভাবেই আর তার যে বয়ফ্রেন্ড আছে বা তার যে বন্ধু আছে তার সঙ্গে কোনো রকম কথা বলা একদম বন্ধ করে দেয়। হঠাৎ করেই তাকে মানে একদম সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায়। তো এই বিষয়টি তার বন্ধু আসলে মেনে নিতে পারেনি। তার বন্ধু কি করে, তার বন্ধু আসলে তার বাড়িতে যে আছে, বাড়িতে সরাসরি বিবাহর প্রস্তাব দেয়। তো যখন বিবাহের প্রস্তাব দেয় তখন মূলত ছেলে অবস্থা বা সবকিছু ভালো ছিল, এই জন্য বাড়ি থেকে রাজি হয়ে যায়। কিন্তু সেই মিমি আর কখনো রাজি হচ্ছে না, সে সেই ছেলেকে বিয়ে করবে না বা ইভেন কোনো ছেলেকেই বিয়ে করবে না। কিন্তু তারা আসলে বুঝতে পারতেছিল না যে এখানের আসল মূল কাহিনীটা কি হয়েছে। তখন এরকম একটা অবস্থা ছিল যে দুইজন মানুষ একজন অপরজনকে এতটা ভালোবাসতো, হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গেল, সেটা আসলে কোনোভাবেই মানার মতো নয়। যাই হোক, বিষয়টা নিয়ে খুব ভাবে ভেঙে পড়ে যায় আশরাফ, মিমির যে ভালোবাসার মানুষ। তো আশরাফ আসলে বিষয়টাকে যখন তার বন্ধু আরিফের সঙ্গে শেয়ার করে তখন কাহিনীটার দিক ঘুরিয়ে যায়। তখন আরিফ বলে, চল মিমিকে একটা কবিরাজ দেখাই। কিন্তু যখন কবিরাজ দেখার কথা বলা হলো তখন মিমি আর বাড়ি থেকে বের হয় না, সবসময় বাড়ির মধ্যে থাকবে, সে কোথাও যাবে না, এরকম একটা অবস্থা। কিন্তু মানে তাকে জোর করে নিয়ে যাওয়ার মতো হচ্ছে, কিন্তু কোনোভাবেই সে যাচ্ছে না। যখন বেশি জোরাজুরি হয়ে যায় তখন হঠাৎ করে মিমির চেহারা চেঞ্জ হয়ে যায়, চুলগুলো হঠাৎ করে আকাশের দিকে উড়ে যায়, আবার মাটি শক্ত করে খামচে ধরে, বিভিন্ন রকমের মানে বহির্প্রকাশ পাওয়া যায় মিমির কাছ থেকে। তারপরে এক কবিরাজকে রিকোয়েস্ট করে সেই বাড়িতে নিয়ে আসা হয়। কবিরাজ যখন সেই বাড়ির মধ্যে ঢুকে তখন এই কবিরাজ কিছু একটা বুঝতে পারে। তিনি অনেক সাবধানে তার যে তিনজন আরো লোক ছিল সেই তিনজনকে বাড়ির তিন পাশে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর ঠিক যখনই কবিরাজ মিমির ঘরে প্রবেশ করবে তখনই সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে, পুরো জায়গাটা একদম শীতল হয়ে যাচ্ছে। মিমি একদম এমন ভাবে চুপ করে আছে যেন সেই কবিরাজকে একদম খেয়ে ফেলবে। কিন্তু কবিরাজ সাহেব ছিলেন খুবই চাঞ্চল্য এবং ধূর্ত। তিনি তার আগেই বলল মিমিকে ধরে রাখার জন্য। 2, 3 জন 4 জন মহিলাও মিমিকে আটকে ধরে রাখতে পারতেছিল না। তারপর হঠাৎ করেই কবিরাজ রুকাইয়া শুরু করে দিল সূরা ইয়াসিন, বাকারা সহ আরো কোরআন শরীফের অনেক কয়েকটি গুরুত্বপূর্ণ সূরা পড়তে। প্রিয় লিসেনার, স্বাগতম ভূত এফএম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9:30 এখানে ভিডিও আপলোড করা হয়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভৌতিক ভিডিও নিয়ে। তাই হঠাৎ করে মিমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ঠিক তখনই কবিরাজ বলল, এর উপরে অনেক বড় শক্ত একটা জিন ধরেছে। রাতের বেলা বাড়ির বাহিরে যাওয়ার ফলেই তার এরকমটা হয়েছে। কিন্তু এখন এর থেকে বাঁচার উপায় একটাই, এখন থেকে আর বাড়ির বাহিরে যাওয়া যাবে না এবং খুব তাড়াতাড়ি একে বিবাহ দেওয়া লাগবে, কারণ সেই শয়তান এর পুরো পিছনে লেগে পড়েছে। তাই খুব তাড়াতাড়ি আশরাফের সঙ্গে বিয়ে হয়ে যায় মিমির। কিন্তু এখনো মিমির সেই রকম যে খিঁচুনি বা আশরাফকে ভালো না লাগার স্বভাবটা থেকেই গেছে। কিন্তু আশরাফ ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে এখন পর্যন্ত সেই ভালোবাসাকে আঁকড়ে ধরে বেঁচে আছে, কারণ সে জানে তার জন্যই সে এই রকমটা হয়েছে। কিন্তু পরবর্তী সময় আসলে মিমিকে একদিন ভুলভাল বুঝিয়ে একটা বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। যেই কবিরাজ তাকে বড় রকম একটা তাবিজ দেয়। যেই তাবিজটা করার পর থেকে মিমি এখন অনেকটাই সুস্থ বলে দাবি করে আশরাফ। এই গল্পটি আমাদের কাছে যেই আশরাফ পাঠিয়েছে
সেই আশরাফি আসলে সত্যিকার একটি গল্প আমাদের সঙ্গে শেয়ার করেছে। আমার কাছে গল্পটা অনেক বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো সেই বিষয়টাই কিন্তু জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, প্রিয় লিসেনার্স, শেষ করছি আজকের গল্প। আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি প্রথমেই জানাচ্ছি আপনাকে অনেক অভিনন্দন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য। আমি ফাহমিদা ইসলাম তৃষ্ণা বাড্ডা থেকে বলছি। আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা বা এক্সপিরিয়েন্স অ্যান্ড প্যারানরমাল যেটাই বলেন, সেটা শেয়ার করছি সবার সাথে। যদি ভালো লাগে সবাইকে শোনাবেন। এটা শুরু হয়েছে আমি যখন একদম ছোট, তখন থেকেই আমি প্রায় রাতে অনেক কান্না করতাম। বড় বড় চোখ করে আমি আমার আম্মুর দিকে তাকিয়ে কান্না করতে থাকতাম। তো আম্মু তখন আমাকে সূরা টুরা পড়ে অনেক ফুটো দেওয়ার পর প্রায় হাফ এন আওয়ার পর আমি নর্মাল হতাম, হয়ে ঘুমিয়ে যেতাম। তো এটা মেবি অনেক দিন হয়েছে। তারপরে আমাকে একটা হুজুর দেখায়, আমাকে তাবিজ দেয়, পড়া পানি দেয়, তারপর আমি আবার নর্মাল হয়ে যাই। তারপর প্রায়ই আমার সাথে এরকম হতো, কিন্তু আমি এগুলো বলতে পারতাম না। আমি যে রাত্রে কান্না করতাম বা আমি যেরকম অ্যাক্টিভিটি গুলো করতাম, এগুলো আমি বলতে পারতাম না। তো আরেকটা বড় ঘটনা যেটা হয় আমার সাথে, সেটা হচ্ছে আমি তখন মেবি ক্লাস 7-এ পড়ি। তো আমি সবসময় বাসায় স্যান্ডেল পরতাম, আর আমি সবসময় রুমটাকে অন্ধকার করে তারপর ঘুমাতাম। তো আমার বোনটা ছোট থাকায় আমি মাঝে মাঝে আমার বোনকে নিয়ে শুতাম। আর আমার রুমে যেহেতু এসি চলতো, এই কারণে আমার সব দরজা জানালা লাগিয়ে ঘুমাতে হতো। তো একদিন এমন ঘুমাচ্ছি, স্যান্ডেল কিন্তু আমি আগেই বলেছি যে স্যান্ডেল আমি সবসময় পরতাম। তো আমি স্যান্ডেল খুলে বিছানায় উঠে ঘুমালাম। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। মেবি ওইটা 2টার দিকে ছিল রাত, আমি সঠিক বলতে পারি না, কিন্তু আমার যতটুকু ধারণা। তো রাসেল ভাই, রুমটা যতই অন্ধকার থাকুক, একটা টাইমে মনে হয় যে আবছা আবছা সবকিছুই কিন্তু বোঝা যায়। তো আমার রুমের একটু বর্ণনা দিই। রুমের মাঝখানে ছিল আমার খাট, এক সাইডে ছিল পড়ার টেবিল আর কম্পিউটার টেবিল, আরেক সাইডে ছিল আলমারি। তো এই 2 সাইড দিয়ে একটা মানুষ হেঁটে যেতে পারবে, এতটুকু জায়গা। তো মশারি টানানো ছিল, এই কারণে আমি হঠাৎ খেয়াল করলাম যে আমার পায়ের সামনে কেউ বসে আছে। আমার পাটা যেদিকে, আমি তার পিছন সাইডটা দেখছি, এবং অনেক বড় বড় চুল। ইভেন আমি ভালো করে খেয়াল করলাম, তখন দেখলাম যে সে আমার আম্মুর জামা পরে আছে। তো আমি অনেকক্ষণ দেখলাম যে এটা কি আমার ভুল ধারণা না আমি আসলেই দেখছি। তো অনেকক্ষণ দেখার পর আমি রিয়েলাইজ করলাম যে না, এটা সত্যি কিছু একটা আমার সামনে এমন বসে আছে। আর যেহেতু দরজা জানালা লাগানো, আম্মুর আসার তো কোনো ওয়েই নেই। তারপর আমি তো পুরাই হতভম্ব যে এটা কি হচ্ছে আমার সাথে, কারণ আমি আগে কখনো এরকম ফেস করিনি। তো আমি চুপ করে রইলাম। কিছুক্ষণ পর আমার বোন একটা নাড়া দেওয়ার পর ওই জিনিসটা, অবয়বটা দাঁড়িয়ে গেল। স্যান্ডেল পরে আমার রুম দিয়ে হাঁটছে, আমার খাটের কর্নার গুলোতে হাঁটছে, এবং তার কাঁধটা মশারির মধ্যে লাগছে আর আওয়াজ হচ্ছে। আমি স্পষ্ট বুঝতে পারছি। আমি কি করব তখন বুঝে উঠতে পারছিলাম না। আমি মাঝে মাঝে একটু তাকিয়ে দেখছিলাম যে হাঁটছে। আমি তার ফেস দেখিনি, ফেসটা দেখতে পারিনি, কিন্তু ব্যাক সাইডটা আমি পুরাটাই দেখেছি।
নারী অবয়ব ছিল একটা। তারপর প্রায় অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হবে এরকম হলো। আমি ভয়ে উঠতেও পারছি না, কিছু করতে পারছি না। আমার বোন হঠাৎ আমাকে নড়ে আমাকে ধরে শুলো। তো হঠাৎ করে দেখলাম যে ওই জিনিসটা নাই। আমি কোনোভাবে ভোরের আজানটা দেওয়ার পর্যন্ত ওয়েট করলাম। ভোরের আজানটা দেওয়ার সাথে সাথে উঠে দরজাটা খুলেই আম্মুর কাছে যেয়ে সবকিছু বললাম। ওই দিনে আম্মু আবার নানুকে সবকিছু বললো। নানু আমাকে একটা হুজুরের কাছে নিয়ে গেল। ও আরেকটা কথা রাসেল ভাই, আমি কিন্তু স্যান্ডেলটা আমার বারান্দায় পেয়েছি উঠে। আর আম্মুর যে জামাটা পরা ছিল ওই জামাটা আর খুঁজেই পাইনি, একদম গায়েব হয়ে গিয়েছে। আর পরে আমি হুজুরের কাছে গেলাম। হুজুর আমাকে একটা রুমে নিল। আর রুমটা পুরো অন্ধকার ছিল। তো আমার আম্মুকে বললো যে ওকে আমি যখন সূরা পড়ে ফু দিব, তো ওর সাথে যদি কিছু থেকে থাকে তাহলে ও কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলবে। যে কথা সেই কাজ। কি যেন পরে আমাকে ফু দিল, আমি সেন্সলেস হয়ে গেলাম না ঘুমিয়ে পড়লাম, আমি বুঝতে পারিনি। প্রায় 5-7 মিনিটের পর আমার জ্ঞান আসছে। আসার পর আমাকে একটা তাবিজ দিয়েছে আর বলেছে যে এটা নাকি আমার ছোট থেকে আমার সাথে থাকে এই জিনটা। তো ও আমাকে পুরাপুরি ভাবে মানে কবজা করতে চেয়েছিল, কিন্তু সে ওয়েতেই সে ছিল, কিন্তু পুরোপুরি ভাবে এখনো পারেনি। তারপর আমাকে যে তাবিজটা দিল, বললো যে এটা সব সময় রাখতে হবে, ইভেন বিয়ের পরও। এটা আমার সাথে না রাখলে যে কোনো সময় আমার বড় কোনো ক্ষতি হবে। তো আমি তাবিজটা কন্টিনিউ করলাম সব সময়। হঠাৎ করে আমার তাবিজটা হারিয়ে যায়। তারপর আমি আবার তাবিজ নিয়ে আসি ওনার কাছ থেকে, সাথে সাথেই দেরি করিনি। এরপর আমার বিয়ে হয়ে যায়। তারপর মাঝে মাঝে আমার সাথে প্যারানরমাল অ্যাক্টিভিটিস হয়, যেমন বোবা ধরা বা ঘুমের মধ্যে মনে হয় পা ধরে কেউ টানছে, এরকম। তো এগুলা নর্মাল ভাবে নিয়েছি, কারণ আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। আর এই তো। আর রাসেল ভাই, কাহিনীটা যদি ভালো লাগে অবশ্যই সবাইকে শোনাবেন। আর আমার বলাটা যদি সুন্দর না হয়ে থাকে তাহলে আপনি ইচ্ছে করলে আপনিও বলতে পারেন এভাবে নিজের মতো করে। আর এটা আমার সাথে ঘটে যাওয়া সত্যিকারের একটা ঘটনা, যেটা কোনোদিনও ভুলার মতো না। আর সবাইকে আবারও আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কাটা মাথা এই ঘটনাটির নাম। এবং কাটা মাথা নিয়ে আমরা অনেক ঘটনা শুনেছি, এবং এত ঘটনা থাকতো না যদি এইরকম ঘটনা কারোর সাথে না ঘটতো। চলুন শুনে আসি, দেখি আমাদের এই ঘটনায় আমাদের যিনি স্টোরি টেলার তিনি কি বলছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আজ আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। ভালো লাগলে শেয়ার করবেন। তো কথা না বেরিয়ে আমি সরাসরি আমার ঘটনা চলে যাই। তো রাসেল ভাই বলে রাখা ভালো, আমি তখন পর্যন্ত আর কি আমি কক্সবাজার কখনো যাইনি। তো এটা যাওয়ার খুবই ইচ্ছা, অনেক আগ্রহ ছিল, যার কারণে আর কি খুব আগ্রহ নিয়ে আর কি কক্সবাজারটা যাওয়া। তো জিনিসটা এমন হয় যে আমাদের এলাকা থেকে পিকনিক ছাড়ে। পিকনিক টাইপের কি এখান থেকে 10 জন, ওইখান থেকে 10 জন হয় না, ওই যে ফর্ম বিতরণ করে যে পিকনিকটা, সো ওই পিকনিক ছাড়ে। তো ওইটার মধ্যে আমি আর আমার এক ফ্রেন্ড আছে, তো ওই ফ্রেন্ড দুজনে মিলে সেই পিকনিকের টিকিটটা আর কি নিই আর কি। তো নেওয়ার পরে হয় কি যে আমরা প্রায় 40 থেকে 50 জন একটা বাসে মধ্যে পিকনিকে যাই। তো যাওয়ার পরে যেটা হয় যে আমরা প্রথমে বান্দরবন, জিনিসটা এরকম সেট করেছিল, প্রথম বান্দরবন থেকে দেন কক্সবাজার যাবে। তো যেরকম কথা তেরকম কাজ। তো প্রথম আমরা সেই বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিই। তো বান্দরবন যাওয়ার পরে আমরা ঘুরতে ফিরতে প্রায় রাত 8-9 এরকম বেজে গেছে। তো বাজার পরে আমরা কি করলাম, যেহেতু আমরা কোনো হোটেল বুক করিনি, কিছু বুক করিনি, কারণ যেহেতু যাবো 2 রাত 3 দিন এরকম সিস্টেম। তো কি করি যে অন দ্য স্পট ওই সময় আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিই। তো ওই 8টার সময়, আনুমানিক 8টার সময় আমরা বান্দরবন থেকে রওনা দিই। কক্সবাজার যেতে যেতে প্রায়
আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন এইরকম, তার থেকে বেশি হইতে পারে লেগে গেছে। তো লাগার পরে তো আমরা যেটা হয়, আমরা জায়গাটা হলো গিয়ে আপনার ডলফিন মোড়, যে কক্সবাজার ডলফিন মোড়টাতে সামনে গিয়ে একটা মেলার মতন মাঠ আছে, সেই মাঠে গিয়ে আমরা বাসটা রাখি আর কি। তো রাখার পরে রাসেল বললামই তো যে যেহেতু কোনো রুম বুকিং করা হয়নি, তাই সবাই বাসিয়ে থাকবে এরকম চিন্তা ভাবনা। তো আমি আর আমার বন্ধু যেহেতু কক্সবাজার কোনো সময় দেখিনি, তো আমাদের বন্ধু অনেক আগ্রহ জাগে যে কক্সবাজারটা আগে দেখবো। তো জিনিস হলো আপনি জানবেন যে ঝাউবনের পাশে যে মাঠটা, ওইখান থেকে যদি বাসটা রাখে তাহলে সমুদ্রের যে ঢেউটা, রাতে সমুদ্রের যে ঢেউটা সম্পূর্ণ আওয়াজটা এখানে আসে। তো আসলে আমি আর আমার বন্ধু কোনো কিছু না ভেবে দেন ওই কক্সবাজার যে দেখবো ওটার জন্য আমরা দুজনে রওনা দিই। তো রাসেল ভাই রওনা দেওয়ার হয়তো মেইন সমস্যা হলো যে রওনা যে দিব আমরা, মানে আমরা কক্সবাজার যেতে হলে যে ঝাউবনটা ওটা পার করতে হবে। তো ঝাউবনটা পার করতে হবে, আমরা তো কোনো কথা নেই, যে কোনো বাধা আমরা অতিক্রম করবো, তো পার করতে হবে। তো আমি আর আমার বন্ধু মিলে আল্লাহ আল্লাহ এখন আমরা চলে গেলাম। জিনিস হলো ঝাউবনের ভিতর রাসেল ভাই মানে কি বলবো আপনার, এত অন্ধকার যে আমি আমার পাশে থাকা আমার বন্ধুকে আমি দেখতে পাচ্ছি না, এবং কি আমার আমি যে হাত সামনে উঠে আমার সামনে শুধুমাত্র চাঁদের আলোর সামনে কিছুটা আবসা আবসা দেখা যাচ্ছে, যে না ওই যে সামনে রাস্তা আছে বা ওই যে সমুদ্রের যে ঢেউ বাতাস এটা বেশ আছে, সামনে বেশি দূর না। তো আমরা এটা চিন্তা করে দুজনে আল্লাহ আল্লাহ করতে 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 তো সামনে গেলাম। তো যেই সমুদ্রের সামনে গেলাম, সমুদ্র ভালোই দেখলাম, কিছুক্ষণ ঘুরলাম। ঘোরার পরে যেটা হয় যে একটা গাছ, মরা গাছ। তো মরা গাছটা জিনিসটা হলো কি, যে প্রবলেমটা শুরু এখান থেকে, একটা মরা গাছ আমরা দুজনে আমরা মরা গাছ ভেবে সেটাকে অতিক্রম করলাম, মানে পার করলাম। পার করা সেই মানে যে পাওটা দিয়ে পার করলাম, তখনই মানে কি বলবো, খুব বিশ্রী একটা গন্ধ, খুব বিশ্রী, হয়তো বা কোনো পচা জিনিস, মানুষ পচা অথবা মানে যে কোনো জিনিসই একটা মানে খুবই বাজে একটা গন্ধ। তো এটা আমরা দুজনে ফিল করি। আমি ওকে বললাম কি তুই কি কিছু গন্ধ পাইছিস? তো বললো পাইছি। তো বললাম আচ্ছা, আমরা তো ওটা মাথায় নিয়ে নি। তো আমাদের মতন আমরা ঘুরলাম। তো রাসেল ভাই সমস্যাটা হয় এখান থেকে। তো আমরা ঘোরার পরে ভাবলাম যে ঘন্টাখানিক ঘুরছে, ভাবলাম যে অনেক রাত হয়েছে, ওরা তো মনে হয় আমাদের খুঁজতেছে। তো সমস্যা হলো যে ওদের সাথে যে আমাদের কন্ট্যাক্ট করবে যে ম্যানেজ, ওদের নাম্বারটা আমার নেওয়া হয়নি। ওদের নাম্বারটা যেহেতু নেওয়া হলে কল দেওয়ার কোনো স্কোপ নেই। আমরা আসলে ঝাউবন দিয়ে যে আবার ব্যাক করবো, ঝাউবনটাতে যে ব্যাক করবো এই সাহসটা আমরা পাচ্ছি না, মানে এত রাতে আমরা পরবর্তীতে সাহস পাচ্ছি না যে এই জামটা আবার ব্যাক করবো। তো আমরা কি করলাম, যেহেতু আমরা মেন রোড দিয়ে আসছি, তো মেন রোড দিয়ে ঘুরে যাবো, ওই জায়গাটা মেন রোড দিয়ে ঘুরে যাবো। তো বলে রাখে ভালো, আমরা জানতাম যে কক্সবাজারে মানুষ থাকে অনেক, কিন্তু সেদিন খুবই কম মানুষ ছিল, যা কি বলবো, আমরা মানে একটু ভীতু টাইপের হয়ে গেছিলাম আর কি, খুবই কম মানুষ। তো আমরা ভাবলাম যে মেন রোড দিয়ে যাবো। তো মেন রোড যাওয়ার পরে আমরা একটা রিস্কাওয়ালাকে দেখতে পেলাম। রিস্কাওয়ালাকে আমরা তো বলতেছি, ভাইয়া আচ্ছা আপনি যে এই যে আমাদের এখান থেকে যে ডলফিন মোড়ের সাথে যে কি বলে এটাকে, মেলার মাঠ, এই যে বাস রাখে, এটা কোন জায়গাতে যায় এটা বলতে পারবেন? তো সবচেয়ে অদ্ভুত কথা হলো রিস্কাওয়ালা আমাদের উত্তর দেয় যে এটা এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূর। আমরা দুজনে শুনে অবাক, কি বলেন, আমরা এত দূর পায়ে এটা এখানে চলে আসবো, এটা তো কোনো প্রকারই সম্ভব না, 7 কিলোমিটার দূরে কিভাবে হতে পারে? তো আসলে এটা শুনে আমরা দুজনে আর তার সাথে কোনো কথা বলিনি, আমরা হাঁটা শুরু করলাম। তো রাসেল ভাই বিশ্বাস করবেন না, প্রায় আমরা 2 ঘন্টা হাঁটছি, ওখান থেকে 2 ঘন্টা হাঁটছি আমরা কোনো কিছু খুঁজে পাচ্ছি। এই 2 ঘন্টার ভিতরে আমরা একটা মানুষ দেখলাম না, ওই জায়গায় একটা মানুষ, কাকতালি হলো সত্য, একটা মানুষ দেখলাম না। যাই হোক, হাঁটার পরে আমরা একটা মানে একটা খালের মতন, খাল বলতে যে কি বলে এটাকে, যে ময়লার ড্রেন যে এরকম না, এরকমের মধ্যে একটা 2টা লোক, একটা বয়স হবে 10 আর একটা প্রাপ্ত বয়স 25-30 হবে, ওরা মাছ ধরতে হচ্ছে ট্যাটা দিয়ে। তো ট্যাটা দিয়ে মাছ ধরতেছে, আমরা মনে করেন জিজ্ঞেস করলাম যে ভাই কি করতে, সামনে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই কি করতেছেন? তো সবচেয়ে আশ্চর্যজনক হলো, যদি মনে করেন যে একটা মানুষ সাথে কথা বলবে, একটা অ্যান্সার তো দেবে, অত বা কিছু তাকাবে তো। ভাই ওনাদের শরীর আকৃতি, মনে করেন যে বডি ল্যাঙ্গুয়েজ, মনে হচ্ছে আমরা মানুষই না, আমরা যে আসছে ওনার সাথে কথা বলছি, কোনো রিয়াকশনে নেই। তারা আমাদের দিকে অন্তত একটু তাকালো পর্যন্ত না। তো আমরা দুজন একটু
অবাক হয়ে গেলাম, কি রে ভাই এটা কোন জায়গায় এলাম, একটু কথা বললাম তাকাইলো না, অ্যান্সার তো দেবো দূরের কথা। যাই হোক আমরা তারপর টাকলু ভাই একটু শুনবেন, তো কোনো কথা নেই। তো যাই হোক আমরা আবার ওনার সাথে কথা না বলো, পিচ্ছির হাতে দেখে একটা ব্যাগ। তো আমরা কি করলাম যে একটা ব্যাগটা দেখি কি মাছ ধরে। তো মনে করেন যে সুমন ভাই আর রাসেল ভাই, যেটা হয় যে এই ব্যাগটার মধ্যে যা দেখলাম, এটা আসলে দেখার জন্য ওই টাইমে আমরা কেউ প্রস্তুত ছিলাম না। ও প্রস্তুত ছিল না, আমিও প্রস্তুত ছিলাম না। রাসেল ভাই আমরা যেটা দেখলাম, সেই ব্যাগের মধ্যে দুইটা মাথা, একটা মাথা হলো রাসেল ভাই আমার নিজের, আর একটা মাথা আমার বন্ধুর। আমরা দুইজনই একই সাথে সেই জিনিসটা দেখলাম, দুইজনই একই সাথে দেখলাম। দেখার পরে আসলে রাসেল ভাই ওই টাইমে কি করা উচিত আমি জানতাম, আসলে আমাদের জানা নেই। মনে করেন যে আমরা ওই ছেলেটাকে একটা ধাক্কা দিলাম, একটা ছেলেটাকে ধাক্কা দিয়ে আমরা দুইজন মানে চোখ বুঝে এক কথা চোখ বুঝে এক দৌড়, কোন জায়গায় কোথায় যাবো জানি না, কিন্তু কথা হলো আমরা খুবই ভয় একটা দৌড় দিতে আমরা প্রায় 20 মিনিটের মতন দৌড়েছি। আমরা জানি না কেন, মানে আমরা খুব ভয়, আমরা মনে হচ্ছে যে আমরা যদি একটুখানি দাঁড়াবো আমাদের মানে হয়তো বা সামনে আসতে পারে। তো এটা কিন্তু না বলে আমরা 20 মিনিটের মধ্যে প্রায় দৌড়াই, দৌড়াতে তো যাই হোক একটা জায়গায় একটা বাড়ির মতন ছিল, গেটের সামনে, ওখানে গিয়ে দাঁড়াই। তো আমরা দুজনে খুবই ভয় পাইছি। আসলে এটা তো বলার মতন যে কি আমাদের দুজনের শরীর দিয়ে ঘাম ছুটতেছে, এত পরিমাণ ভয় পাইছি। তো কথাও বলতে পারতেছে না। অন দ্য স্পট সবচেয়ে মজার বিষয় হলো ওই টাইমে যে আমাদের যে বাসে যে লাইন ম্যানেজার ছিল, ওনার সাথে দেখা। তো ওনারা আমাদের তো বকাঝকা, আপনারা কোথায় ছিলেন, আপনারা তো খুঁজতেছি। আমরা বললাম ভাই আমরা তো রাস্তায় ফেলছি, 2 ঘন্টা যাবত আমরা ঘুরতেছি, আরো বেশি হবে, আমরা তো গাড়ি খুঁজে পাচ্ছি না আর কি জিনিসটা। তো ওরা বলে যে ঠিক আছে আসো। তো আমরা তখন আর ওনাকে কিছু বলি নাই। তো সবচেয়ে মজার বিষয় হলো আমরা হাইট গেলো 10 মিনিট হাঁটলো, হাইটটা আমাদেরকে ওই বাসের সামনে নিয়ে গেলো। কিন্তু জিনিসটা হলো যে একটা যেখান দিয়ে নিয়ে গেলো, সবচেয়ে মজা আমরা যে 2 ঘন্টা যে হাঁটছি, ওইখান দিয়ে না হলে আমরা কমপক্ষে 7 বার হাইটে গেছি, কমপক্ষে 7 বার রাউন্ড দিচ্ছি। কিন্তু আমরা এই জায়গাটা কোনো মতো মাথায় ক্যাচই করতে পারলাম না যে এই জায়গা 7-8 বারের মতন হবে রাসেল ভাই। তো মনে করেন যে আমরা দুজনই অবাক যে কি হলো, এখান থেকে আমরা এতবার রাউন্ড দিলাম, এটা দেখলাম না, আর এখানে একটা মানুষও নেই, ওদের সাথে দেখা হলো না। তো আসলে আর কিছু বলা নাই। তো আর আমি কোনো মতন সেই বাসে গেলাম, যাওয়ার পরে তো ওখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তো কোনো মতন ওদের সবার সাথে বাসের মধ্যে ছিলাম, আগেই বলেছিলাম যে আমরা হোটেল রুম ভাড়া করে নিই। তো বাসের মধ্যে থাকার পরে আমরা কি করলাম, সকালবেলা যে ওরা বলতেছে যে ঘুরতে যাবে, তো আমরা আর ওদের জন্য ওয়েট করে নিই। আমরা ডাইরেক্ট কি করছি, আমরা বাস কাউন্টারে গিয়ে সম্ভবত এটা শ্যামলী না, হ্যাঁ শ্যামলী গাড়ি ছিল, একটা আউটল্যান্ডের গাড়ি আর কি, মানে কোনো টিপ মারার হতো আলাদা। তো ওই কাউন্টারে গিয়ে আমরা কি করলাম, ওই টিকিট নিলাম। তো ওই সকালবেলায় আমরা ওইখানে মানে রাত্রে পর ওদের সাথে থাকার পরে 1 মুহূর্ত থাকিনি। ওই সন্ধ্যার পরে আমরা ওই টিকিট সকালবেলার টিকিট নিয়ে আমরা একদম ওইখানে ওই সকালবেলায় আমরা বাসে উঠে যাই। বাসে উঠে যাওয়ার পরে আমরা বাসায় চলে এসে, তারপর বাসায় এসে পরে বাবার কাছে বললাম। তো আমাদের পানি পড়া যা যা লাগে বাবা খাওয়ালো, হুজুরকে দেখাইলো, তো পানি পড়ে দিত। তারপরে আসলে আর কিছু হয়নি। তো এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন, আর প্লিজ শেয়ার করার আগে আমাকে একটু জানিয়ে দিবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক অনেক আনন্দ দেবে। পুরোটা সময় আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আসলে এই ঘটনাটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে আমার কাজিনের সাথে ঘটে যাওয়া। গ্রামটা একটু মেনশন করলেন? আমার বরিশাল গৌর নদীতে আমার দেশের বাড়ি। বরিশাল গৌর নদী, হ্যাঁ। আমার গ্রামের নাম হচ্ছে সুন্দরদী। আচ্ছা। তো এটাও অনেক আগের ঘটনা। আমার কাজিন এখন হচ্ছে ওইখানকার আওয়ামী লীগের কোন একটা নেতা পর্যায়ের। আচ্ছা। ওনার ছোটবেলার ঘটনা ছিল, ওর নাম হচ্ছে বুলবুল। আচ্ছা। তো ওনার মুখ থেকে শুনেছিলাম একটা সময় ওনার খুব ভালো বন্ধু ছিল, সম্পর্কে যদিও ওনার চাচা ছিল, কিন্তু ওনারা প্রায় সমবয়সী হয়, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। অর্থাৎ একটা বন্ধুর সাথে আমরা যে খুনসুটিগুলি শেয়ার করি বা যে ফাজলামোগুলি করি সেটা করতো। গ্রামে এর মধ্যে যেটা হয় যে একসাথে খেলাধুলা করা, ফল চুরি করা, মাছ ধরা, এইগুলি আর কি। তো
ফলের সিজনে, অর্থাৎ মৌসুমী ফলের তো একটা সিজন থাকে, এই সিজনটাতে যেটা হতো যে সমবয়সী বা উঠতি বয়সী যে ছেলেরা থাকে, ফল চুরি করা, কারো কাছে ডাব, আম, এগুলো একদম কমন একটা ব্যাপার ছিল। আচ্ছা। তো অনেক সময় প্ল্যান করে করা হয়, বা অনেক সময় চুরির ঘটনা ফাঁস হয়ে যাওয়ার কারণে স্পেসিফিক 2-4জন ফ্রেন্ড মিলে এগুলি করে। আচ্ছা। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এই ঘটনাগুলি ওই ওনার যে চাচা বা ফ্রেন্ড টাইপের যে চাচাটা ছিল, ওনার নাম হচ্ছে আলাউদ্দিন। তো ওনারা একদিন ঠিক করলো যে আমরা অমুক দিন, অর্থাৎ যেদিন প্ল্যানটা করে তার ঠিক 3-4 দিন পরে, যে আমরা 2জন মিলে যাব ফল চুরি করতে। আচ্ছা। তো ওরা হচ্ছে গাবের 2টা প্রকার ভেদ হয় হয়তো জানবেন, যেটা হয়েছে বিলাতি গাব এবং বন গাব বলে গ্রামের ভাষায়। তো ওরা গাব চুরির একটা প্ল্যান করে যে আমরা গাব চুরি করব। আচ্ছা। তো হিসাব ছিল যে গ্রামে এমনিতেই 10টার মধ্যে ম্যাক্সিমাম লোক ঘুমিয়ে পড়ে, অর্থাৎ নীরব হয়ে যায় একেবারে। আচ্ছা। তো ওনাদের প্ল্যান ছিল রাত 12টার সময় আমরা গাব চুরি করতে যাব। আচ্ছা। তো রাত 12টা বাজার ঠিক 15 মিনিট বা 20 মিনিট আগেই উনি একটু খেয়ে রেস্ট নিচ্ছিল, যে ও তো আসবেই, ও আসলে ডাক দিলে চলে যাব। তো স্বাভাবিকভাবে সে দরজায় নক করার পরে ওদের সিগন্যাল বুঝতে পারে যে ও আসছে। তো যথারীতি ও যায়, কোনো কথাবার্তা না বলে একটা ব্যাগ নেয়, লুঙ্গি পরা, লুঙ্গির ভাজে একটা ব্যাগ নিয়ে ওরা চলে যায় বাগানে। তো দুজনেই একটা গাছে ওঠে। গাছে ওঠার পর ওরা হচ্ছে যে ওই ফল যখন ছিঁড়তেছে একটা একটা দেখে দেখে পাকাগুলি, তো তখন ও কয়েকটা ফল, অর্থাৎ 2টা বা 3টা ফল ছেঁড়ার পরে লক্ষ্য করলো যে ও যেই ডালটাতে বসা বা যে ডালটাতে বসে ও ফলগুলি ছিঁড়তেছে, গাবগুলি ছিঁড়তেছে, তার উপরে 3টা বা 4টা ডালের উপরে হচ্ছে ওই চাচা আলাউদ্দিন যিনি, উনি বসা। আচ্ছা। তো ডালের উপরে? হ্যাঁ, মানে উনি আগে উঠছে, ফলে উনি উপরে বসা, ও পরে ওঠায় ও 3-4 ডাল নিচে বসা। আচ্ছা। আচ্ছা। তো ও ডালে বসে ছিঁড়তেছে। তো তখন ও 2টা বা 3টে ফল ছেড়ার পরে নেক্সট আরেকটা ফল যখন টার্গেট করে ছিঁড়তে যাবে, তখন দেখলো যে ও ঠিক ছিঁড়তে গেছে, তখন ওই ফলটা ওর চাচা ছিঁড়ে ফেলছে। আচ্ছা। তো একটু রাগ হয়েছে যে তুই ওখানে বসে আছিস, তুই ওখানেরটা ছেড়, আর এখানে কেন হাত দিচ্ছিস। তো স্বাভাবিকভাবে রাগ হইলেও কিছু না বলে, যে আলটিমেটলি ফল ভাগাভাগির পর তো অর্ধেকই নিবে, কিন্তু তারপরে ফল চুরি করার বা নিজের হাতে ছেড়ার যে একটা আনন্দ, সেই আনন্দে ভাগ বসানোর যে রাগ, সেই রাগটা আর কি। তো উনি যখন আরেকটা ফল ছিঁড়তে যাবে, ওই একই ঘটনা। তো তখন ওনার টার্গেট করা 2-3টে ফল যখন ওনার ওই চাচা ছিঁড়ে নেয়, তখন ওনার টনেক নড়ে, যে উনি যতটুকু উচ্চতায় বসা, অর্থাৎ 2 থেকে 3 ডাল উপরে বসা, সেইখান থেকে তার হাত এখানে আসার কথা না। এটা যখন উনি ভাবে, উনি আর উপর দিয়ে তাকানোর সাহস পাচ্ছে না, ওনার ঘাড় ঘেমে যাচ্ছে আর কি। তো তারপরে হচ্ছে কি হচ্ছে, উনি আবার একটা ইচ্ছা করেই হয়তো পরীক্ষা করার জন্য, বা ব্যাপারটা রিয়েলিস্টিক কিনা, মানে সত্যিই করতেছে কিনা, বা উনি যা ভাবছে তাই কিনা, সেটা জাজ করার জন্য আরেকটা ফলের দিকে ঠিকই হাত বাড়াচ্ছে, কিন্তু উনি আস্তে আর চোখে হচ্ছে একটু দেখার চেষ্টা করতেছে উপরের দিকে। আচ্ছা। তখন দেখলো যে উনি ওখান থেকে হাত বাড়াচ্ছে, এবং ওনার হাতটা স্বাভাবিক মানুষের যে হাত, তার চেয়ে প্রায় 3-4 গুণ লম্বা হয়ে এসে এই ফলটাকে ছেড়ে নিচ্ছে। এইটা দেখার পর উনি ভাবছে এইখানে প্রতিবাদ করা বা কিছু বলা, ভয় পেয়ে চিৎকার করা, এই সবগুলি হচ্ছে যে বিপদে পড়ার মতো, যাই করুক, কারণ উনি অলরেডি ওটার কাছাকাছি, ওই জিনিসটার কাছাকাছি। তো উনি ভাবলো যে এখানে মানে ওনার ভয়ে বহিঃপ্রকাশটা করাটা হচ্ছে একটা বোকামো হবে। ঠিক আছে, যথেষ্ট স্ট্রং ছিল এবং গ্রামে বড় হয়েছে, টুকটাক ভৌতিক অভিজ্ঞতার মধ্য থেকেই মোটামুটি এরা বাড়ছে। একটা ভয় কাজ করলেও ভয়ে ওইভাবে অচেতন হয়ে যাওয়া বা চিৎকার করা, এই ব্যাপারটাতে সে এইরকম প্যানিক হয় আর কি। তো উনি ভাবলো ওনার জন্য এই মুহূর্তে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে একদম নিঃশব্দে গাছ থেকে নেমে পড়া এবং এখান থেকে মানে এই জায়গাটা ত্যাগ করা। উনি যা বোঝার বুঝে ফেলছে। তো এটা বোঝার সাথে সাথে উনি কি করছে, আস্তে আস্তে কোনো কথা না বলে ব্যাগটা ওইভাবেই গাছের উপরে রেখে, মানে কোনো কিছু তো রিস্কে যায় না, যতটা সম্ভব নিঃশব্দে আবার গাছ বেয়ে নেমে হচ্ছে ভোদর। তো এই গাছটা মানে হচ্ছে যে মোটামুটি একটা হিন্দু বাড়ির কাছাকাছি একটা বাগান। আচ্ছা। তো সেই বাগানেরই একটা গাছ। তো ওইটা থেকে নিজেদের বাড়িতে আসতে হলে হচ্ছে কিছু জমি আছে, ফসলি জমি, যেটা ওই সিজনটাতে ফসল চাষ হচ্ছিল না, মানে খালি জমি আর কি। এই খালি জমির যে আল, অর্থাৎ জমির যে বাউন্ডারি থাকে, এটাকে গ্রামের ভাষা হচ্ছে আল বলে। তো ওই আলের উপর দিয়ে উনি জোরে আসছে, যখন একদম ওই ক্ষেতের যে বাউন্ডারিটা, এই বাউন্ডারি থেকে উঠে আসে বাড়ি ঘরের যে এরিয়া, ঠিক আছে, উঠান বলে, এই উঠানের এইদিকে উঠে আসবে, তখন দেখলো যে ওইখানেই হচ্ছে যে দাঁড়ানো আছে হচ্ছে আলাউদ্দিন, ওনার যে ফ্রেন্ড বা চাচা, ঠিক আছে, চাচা ছিল, যাকে নিয়ে মূলত যাওয়ার কথা ছিল ফল পাড়তে, সে ওখানে দাঁড়ায় আছে। ওকে দেখে বলতেছে যে তুই একা একা চলে এসেছিস কেন, আমি তোর বাসা যেয়ে পাইতেছি না। তখন ও আর কোনো অ্যান্সার করতেছে না, বলতেছে যে পরে বলতেছি তুই আমার সাথে আয়, কিন্তু ও একদমই করতেছে, বলছে কি হয়েছে তুই একা একা আইতেছিস, আবার বড় বড় কথা বলতেছিস, ঠিক আছে।
তুই একা আইসিস কেন, তুই আমার নিয়ে এসে কথা না, একা একা সব পাইরে ফেলাবি না, বাগ দিতে হবে বইলা। এরকম যখন বলতেছে তখন বলতেছে যে বললাম না তোরে পরে বলতেছি, পরে না তুই এখন বলবি। তো একটু ভয় কাটছে কারণ একজন সঙ্গী পাইছে, সে একা নাই এখন আসে এটা ভেবে তখন সে শেয়ার করতেছে যে দেখ আমি তো শুয়েছিলাম, তুই আমার ডাকতে আসছিলি, আমি ডাকতে আসছি, আমি তো ডাকতে দিয়ে তোরে পাই নেই, ঠিক আছে। পরে তো হচ্ছে যে তোর মা জেগে গেছে গা যখন দাম ধরে ডাক দিলাম, তো বললো ও তো শোয়াই ছিল, কই গেল, হয়তো বাইরে গেছে, বাথরুমে গেছে। তা আমি, আচ্ছা ঠিক আছে বলে চলে আসছি। 5-10 মিনিটের দিকে তুই খুঁজছিস, তুই কোথাও নাই। পরে ভাবলাম যে তুই একা একা আসছস, ঠিক আছে, তুই কাজটা ঠিক করছ না, তোর নিয়ে প্ল্যান করছি। এরকম যখন বলতেছে তখন বললো যে দোস্ত তুই আমার আগে কথা শোন, কি হয়েছে, তুই আমার কথা শোন, তুই আমি ডাকতে এসেছি, আমি ব্যাগও নিয়ে এসেছিলাম, দেখ ব্যাগ কিন্তু এখনো গাছে। বল কেন, কি হয়েছে? পরে বলতেছে এই গাছে উঠছে, মানে টোটাল ঘটনাটা ওর কাছে ব্যাখ্যা করলো, এই ঘটছে। ঘটার পর ও বিলিভ করতেছে না। আচ্ছা, বলতেছে যে তুই এখন আসছস, এখন একটা কাহিনী আমার কাছে বলতেছো যাতে আমি একা আসছস এই ব্যাপারটারে আমি মাথা থেকে যাইরে ফেলাই না, বিশেষ করার কথা না। তো এই ব্যাপার বলে চল তুই ব্যাগ রেখেছিস না, আমি দেখবো গাছে কোথায় ব্যাগ। কিন্তু ওর আর যাওয়ার সাহস গুলোছে না। বলতো তুই কেন বলবি, তুই একা একা যাইতে পারছস, আর তুই এখন আমি সাথে আছি, তুই এখন ভয় পাইতেছিস কেন? আচ্ছা, তো এটা যখন বলতেছে তখন বলতেছে তো আমি যাবো না, তুই 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 যা, তো তুই যাবি না? না, ঠিক আছে তাহলে আমি একা যাই। তো ও ভালো না, ও আসলেও আসবে, ও যাবে। আচ্ছা ঠিক আছে। তো যাওয়ার পরে ও মানে যে আলাউদ্দিন উনি চলে গেছে, আচ্ছা গাছে দিয়ে ও চলে আসছে বাসায়। এইখানে হচ্ছে আসল ঘটনা। ও যখন বাসার কাছে আসছে তখন দেখতেছে ও বাসার সামনে আলাউদ্দিন দাঁড়ানো, বলতেছে যে কিরে যাবি না, মানে কে বলেই আসছে সে। অর্থাৎ ওরে দ্বিতীয়বার আটকানোর আরেকটা চেষ্টা করা হয়েছিল। ওইখানেও যদি ও বন্ধু ভাইবা সে আবার যাইতো তার সাথে, হয়তোবা তার কপালে আমি জানি না তার কপালে কি ছিল, হয়তোবা তার কৌশলে আবার একবার আটকানোর চেষ্টা করা হয়েছিল, মানে তাকে ওই গাছের কাছে নিয়ে যেতে চাইছে। হ্যাঁ, আবার নিয়ে যেতে চাইছিল, ঠিক আছে। মনে হয় আমার গায়ের লোম দাঁড়া গেছে। ঠিক আছে, এই ঘটনাটা আমার অনেক আগে শোনা, কিন্তু এখন বলতে গিয়ে আবার হচ্ছে আমার রক্তে নিয়ে আসছে, ঠিক আছে। তো যখন আসলো তখন ওরে দেখে, এখন ও যখন বলছে একা বলে আসছে, এবার ও নিজেও একটু বিলিভ করতে পারতেছে না যে এইটাই কি আলাউদ্দিন তেলে, কিন্তু ওইটা সত্যিই আলাউদ্দিন ছিল, কিন্তু এবার ও বিলিভ করতে পারতেছে না। ও তখন মা বলে চিৎকার করে দরজার সামনে পড়ে গেছে এবং অজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে। এবং যখন ওর মাটা বের হয়ে আসছে, কি হয়েছে, হ্যাঁ এসে দেখতেছে যে উপরে আছে আলাউদ্দিন দাঁড়ানো, কি হয়েছে বলে আমি কি জানি, আমি তো আসছিলাম যাচ্ছি আপনাদের। এখন বলছে তুই কি করছিস আমার ছেলেরে? বলে চাচ্ছি আমি তো আসলাম, ও বুঝলাম না আমার দেখে, আমি তো বললাম ফাজলামো করে এরকম করছে। যখন যখন সত্যি সত্যি অর্জন হয়ে গেল, তো ওরা মিলা হচ্ছে মাথায় পানি টানি দিল, ঠিক আছে, ঠিক হয়ে গেল। দেন ওর কাছে শুনলো যে এই ঘটনা, ঠিক আছে। তখন বুঝলো যে হয়তোবা আসলে এটাও, ও যখন অত বড় একটা ভীতিকর অবস্থা থেকে ফিরে আসছে, এখানে এসে তার অজ্ঞান হওয়ার কথা না, কিন্তু সে এইখানে এসে সম্ভবত আর বিলিভ করতে পারতেছিল না যে এটাও কি সত্যি। মানে তিনবার যখন করছেন তখন, ঠিক আছে, যে এইখানে আবার সম্ভবত এখানে। প্রিয় লিসেনার, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা প্রতিদিন রাত 9:30 এখানে ভিডিও আপলোড করে থাকি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনার সামনে আসে। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনী যদি শেয়ার করতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের কাহিনীগুলোকে শেয়ার করব।